নমস্কার, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। অন্যান্য দিনের মতো আমরা আজও উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে। কালকেই যখন ডাক্তারবাবুকে নিয়ে আমরা কথা বলছিলাম তখন বলা হচ্ছিল যে হয়তো রবিবারের মধ্যে এই দেশের আক্রান্তের পরিমাণটা হয়তো 5 লাখ ছাড়িয়ে যাবে, কিন্তু রবিবার অবধি অপেক্ষা করতে হলো না। একেবারে আজকে সকালেই 5 লাখ ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে গোটা দেশে আক্রান্তের পরিমাণ। সুতরাং আমরা বুঝতেই পারছি যে যত সময় এগোচ্ছে তত উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এবং সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আমরা যদি একটু 24 ঘন্টার দিকে তাকাই, অর্থাৎ 24 ঘন্টায় যদি আমরা এমনিতেই একদিনে সর্বোচ্চ আক্রান্তের পরিমাণ, যেখানে একদিনে 18,000-এর বেশি আক্রান্ত, এবং একদিনে অর্থাৎ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 384 জনের। সুতরাং কোথাও গিয়ে যে আশঙ্কা, কোথাও গিয়ে যে আতঙ্কের পরিমাণটা আমাদের নিঃসন্দেহে বেশি রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাও আমাদের মধ্যে সচেতনতা বা সোশ্যাল ডিস্টেন্সিং, বিশেষত মাস্ক ব্যবহার করা, এইগুলোর পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে। এই হিসাবে যদি আমরা চলতে থাকি তাহলে আক্রান্ত গিয়ে কোথায় দাঁড়াবে, তার পাশাপাশি এই করোনা মুক্ত হবে কিনা এই গোটা দেশ, তা নিয়ে কিন্তু নিঃসন্দেহে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন যে সাধারণ মানুষের জন্য ইতিমধ্যেই বেশ কিছু বিজ্ঞপ্তি জারি করেছে প্রাইভেট এবং সরকারি হাসপাতালগুলোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সরকার থেকে ইতিমধ্যেই কিন্তু কয়েকটি বিজ্ঞপ্তি জারি করেছে। আজ সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা থাকবো, তার সঙ্গে আরও বেশ কিছু আলোচনাও রয়েছে। আপনারা সঙ্গে থাকুন। আমরা সরাসরি চলে যাব ডাক্তারবাবুর কাছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শিলাঞ্জন রায়, এমডি মেডিসিন, কার্ডিওলজিস্ট। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের আজকের যে অনুষ্ঠানে। আমি একেবারে প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, একদম প্রথম প্রশ্ন, আমরা ইতিমধ্যেই দেখেছিলাম, এটা আশা করা যাচ্ছিল যে যেভাবে আক্রান্তের পরিমাণ বাড়ছে তাতে রোববার পর্যন্ত হয়তো 5 লাখ ছাড়াবে, কিন্তু আজকে শনিবার এখন প্রায় দুপুর 1টা বেজে গিয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের 5 লাখ ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ যত আমরা এগোচ্ছি, যত দিন যাচ্ছে, আক্রান্তের পরিমাণ ক্রমশ বাড়ছে, কিন্তু মানুষের মধ্যে সেই মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা যত দিন যাচ্ছে তার পরিমাণটা ক্রমশ কমছে। কোন দিকে যেতে চলেছি, কোথায় রয়েছি আমরা এই মুহূর্তে ডাক্তারবাবু? আমরা যদি একটু 2-3 মাস আগের স্মৃতি ঝালিয়ে নিই, মনে পড়বে যে প্রথম যখন করোনা লকডাউন শুরু হলো সেই সময়টাতে আলোচনা হচ্ছিল যে স্টেজ 2 থেকে স্টেজ 3 তে কবে যাবে বা আদৌ যাবে কিনা, কমিউনিটি ট্রান্সমিশন করলে কি বিপদ হতে পারে, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। অলরেডি কিন্তু আমরা এখন সেই কমিউনিটি ট্রান্সমিশনের পর্যায়ে পৌঁছে গেছি। অর্থাৎ এখন কিন্তু কমিউনিটির মধ্যে একজন থেকে আরেকজনের মধ্যে অসুখ ছড়াতে শুরু করেছে, এবং ন্যাচারালি লকডাউন যত রিল্যাক্সেশন হচ্ছে সেই ছড়ানোর মাত্রা ক্রমাগত আরো বাড়ছে। এখন আমাদের হাতে বাঁচার উপায় হলো একমাত্র সোশ্যাল এবং ফিজিক্যাল ডিস্ট্যান্সিং অ্যান্ড সেফ রেসপিরেটরি অ্যান্ড হ্যান্ড হাইজিন, এটুকু মেনটেন করা। অর্থাৎ হাতের যে সেফটি, হাতের পরিচ্ছন্ন রাখা, হাত পরিষ্কার রাখা, স্যানিটাইজ করা, মাঝে মাঝে হাত ধোয়া, প্রপারলি মাস্ক পরা, এবং বাইরে বেরোলে যতটা সম্ভব ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, অন্তত 1 মিটার যতটা সম্ভব। এবার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে যেখানে বাস, ট্রাম এগুলো চালু হয়ে গেছে এবং কিছু দিনের মধ্যে হয়তো ট্রেনও চালু হয়ে যাবে, সেখানে ফিজিক্যাল ডিস্টেন্সিং শুধু নামেই ফিজিক্যাল ডিস্টেন্সিং থেকে যাবে আমাদের দেশে, কিন্তু তাহলেও অন্তত হ্যান্ড স্যানিটাইজেশন, মাস্ক পরা, এইটুকু পার্সোনাল প্রোটেকশন যেটুকু নেওয়ার কিন্তু নিতেই হবে। কেননা এখন কিন্তু লকডাউনের বাড়িতে বন্দী হয়ে থাকার সেই লাক্সারিটা আমাদের দেশে আর নেই, চালু করতেই হবে সেফ ম্যানারেতে। এবং যেটা দেখা যাচ্ছে যে লকডাউন ওঠার সাথে সাথে কমিউনিটি ট্রান্সমিশন বাড়ার সাথে সাথে কিন্তু আক্রান্তের সংখ্যা বহু করে বাড়তে শুরু করেছে। ডাবলিং টাইম, যেটা কোভিড ট্রান্সমিশনের একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, অর্থাৎ কতদিনের মধ্যে সেই সংখ্যাটা দ্বিগুণ হচ্ছে, সেই সময়টা কিন্তু কমতে কমতে এখন প্র্যাকটিক্যালি 10 দিনের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। অর্থাৎ 2 লাখ থেকে 4 লাখ আমাদের 10 থেকে 14 দিনের মধ্যে আমরা রিচ করে গেছি। লাস্ট 1 লাখ যে ইনক্রিমেন্ট, অর্থাৎ 4 লাখ অ্যাফেক্টেড পার্সন থেকে 5 লক্ষে যেতে মাত্র 6 দিন সময় লেগেছে। 6 দিনও নয়, মানে আজকে হচ্ছে 6 ডে, প্র্যাকটিক্যালি 5 দিনের মধ্যে 1 লক্ষ নতুন ইনফেকশন ডকুমেন্টেড হয়েছে। 2 নম্বর ইস্যু যেটা, যে কেন সংখ্যা এত বাড়ছে, তার একটা ইম্পর্টেন্ট কারণ হলো যে লাস্ট 1-1.5 মাস ধরে আমরা টেস্টের সংখ্যা অনেক গুণ বাড়িয়ে দিতে পেরেছি। গতকালের যে আইসিএমআর ডেটা, গত 24 ঘন্টাতে পার ডে অলমোস্ট 2,20,000 কোভিড টেস্টিং, আরটিপিসিআর টেস্টিং করা হয়েছে। ন্যাচারালি টেস্টের সাথে পাল্লা দিয়ে ইনফেকশন পজিটিভ ডিটেকশন রেটও অনেক গুণ বেড়েছে। সুতরাং এই ইস্যুগুলো আমাদের মাথায় রাখতে হবে যে ইনফেকশন যেহেতু বাড়ছে, কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, পার্সোনাল প্রোটেকশন, হ্যান্ড হাইজিন, রেসপিরেটরি হাইজিন, এই জিনিসগুলো মেনটেন করা,
বাড়ির বয়স্কদের ক্ষেত্রে বিশেষভাবে যত্নশীল হওয়া, কেননা এটা এস্টাবলিশ একদমই তাই। ফ্যাক্ট যে 60 বছরের উপর বয়স অথবা যারা ডায়াবেটিস, হাইপারটেনসিভ, হার্টের অসুখে সাফার করছেন, কার্ডিয়াক ডিজিজ আছে যাদের, অথবা যাদের কিডনির অসুখ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মর্টালিটি রিস্ক অনেকটা বেশি। কম বয়সীদের ইনফেকশন হলেও বেশিরভাগ ক্ষেত্রে তারা সেরে উঠছেন। বা এখন আমাদের চিকিৎসার কিছু কিছু ওষুধ, আধুনিক ওষুধ যেগুলো অ্যাভেলেবেল হয়েছে ইন্ডিয়ার মার্কেটে, বা কোভিড চিকিৎসার ক্ষেত্রে যে আইডিয়া সেটা আমাদের আরেকটু স্পষ্ট হয়েছে। আমরা বেশি সংখ্যক ক্রিটিক্যাল মানুষদেরকে সুস্থ করে বাড়ি পাঠাতে পারছি, কিন্তু মর্টালিটি রেট এই যে ভালনারেবল সাবসেটটা বা হাই রিস্ক সাবসেট সেখানে কিন্তু অনেকটা বেশি। সুতরাং এই গ্রুপ অফ পেশেন্টদের ক্ষেত্রে বাড়িতে যতটা সম্ভব রাখা, প্রয়োজন না হলে না বেরোনো, অর্থাৎ লকডাউনের সময়তে যে প্রিকশনস গুলো বারবার করে বলা হয়েছে সেটা কিন্তু ফলো করে যেতে হবে অন্তত আরো নেক্সট 2-3 মাস, যতক্ষণ না পর্যন্ত কোনো ডেফিনিট ট্রিটমেন্ট অথবা ভ্যাকসিন আসছে বাজারে, অথবা ইন্ডিয়াতে হার্ড ইমিউনিটি ডেভেলপ করছে, অথবা ইনফেকশন রেট কমছে, যার অন্তত কোনো লক্ষণ তো অদূর ভবিষ্যতে দেখতে পাওয়া যাচ্ছে না। একদমই। ডাক্তারবাবু, আমি একটা প্রশ্ন একটুখানি যাব। আমরা বারবারই যে পেশেন্ট পার্টি রয়েছে বা পেশেন্ট পার্টি বা পেশেন্টের থেকে বারবারই কিছু অভিযোগ শোনা গিয়েছে। সেখান থেকে বলা হয়েছিল যে বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণ টাকা ধার্য করছে, যেটা তাদের পক্ষে মেটানো সম্ভব হচ্ছে না, এবং তার জন্য তাদের একটা ভীষণ একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং সে কারণে ইতিমধ্যেই আমরা যেমনটা জেনেছিলাম যে সরকারি এবং বেসরকারি উভয়ই কিছু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তিতে একটা বিজ্ঞপ্তি উঠে আসে যে সরকারি এবং বেসরকারি হাসপাতালে কোনোভাবে যে রোগীরা যাবে সে রোগী ফেরানো যাবে না। করোনা আক্রান্তের যে রোগীরা যাবে তারা ফেরানো যাবে না। কোনো কারণে যদি বেড কম থাকে বা কোনো অসুবিধা থাকে তাহলে তারা কোথায় যাবে সেটাও বলে দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু বেসরকারি হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণ টাকা ধার্য করা হচ্ছে, পিপিই কিট থেকে মাস্ক থেকে শুরু করে প্রচুর পরিমাণ টাকা ধার্য করা হচ্ছে, সেটা পেশেন্ট পার্টির জন্য ভীষণ অসুবিধা। তো সেই দিকে তাকিয়ে ইতিমধ্যেই প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে বলে দেওয়া হয়েছে যে করোনা আক্রান্ত অর্থাৎ করোনা রোগের জন্য কত টাকা ধার্য করতে পারে, ডাক্তারের জন্য কত টাকা ধার্য হতে পারে, এই সমস্ত বিষয়। তো সেদিকে তাকিয়ে এই যে বিজ্ঞপ্তি দুটি রয়েছে তাতে সাধারণ মানুষের কতটা সুবিধা হবে যদি একটু বিস্তারিত জানান। আমরা আসবো এই বিষয়ে, তবে তার আগে একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি নিউ টাউন থেকে মদন দাস বলছি। বলুন। নিউ টাউন থেকে মদন দাস বলছি। বলুন বলুন। হ্যাঁ, বলছি এই সোশ্যাল ডিস্টেন্স যে বজায় বলছেন, আমরা যদি আজ বাসে উঠি, বাসে তো যে কটা সিট সে কটা থাকবে, কিন্তু বাসে সিটের পাশাপাশি তো একদম জায়গা ঠেসে বসছি আমরা, তাহলে এটা সোশ্যাল ডিস্টেন্স বজায় আমরা রাখো কি করে? সেটা কোথায় বসছেন? হ্যাঁ বাসে? বাসে? হ্যাঁ, বাসের কথা বলছি। আচ্ছা, আপনার এটাই তো প্রশ্ন? একটা সাইডে দুটো করে সিট থাকে, দুটো তো সেই বসলেই জায়গায় হয়ে যাচ্ছে। একেবারে আপনার এটাই প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন। ডাক্তারবাবু, আপনি শুনতে পেলেন? হ্যাঁ, এটা তো আমি প্রথমেই যেটা বললাম যে এখন লকডাউন উঠার পরে যখন বাস ট্রাম এগুলো চালু হয়ে যাচ্ছে এবং হয়তো জুলাই মাস থেকে ট্রেনও চালু হয়ে যাবে, একদম। সুতরাং সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে বলাটা একটা বাতুলতা মাত্র। কখনোই সম্ভব নয় আমাদের এখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা, এবং একবার বাস চালু হয়ে যাওয়ার পরে বাসে যে কটা সিট রয়েছে সে কটা সিটে যাত্রী তোলা হবে, এই জিনিসগুলো খুব অবান্তর, এইভাবে কখনো সম্ভব নয়, অন্তত লোকাল ট্রেনে তো সম্ভবই নয়। সুতরাং যেটা করতে হবে অ্যাকচুয়াল যে ডেফিনিশন মেনে সোশ্যাল ডিস্টেন্সিং রাখা, 1 মিটারের বা 2 গজের ডিস্টেন্স থাকা দুজন লোকের মধ্যে, অন্তত যখন অনেকে একসাথে রয়েছে বা অনেকক্ষণ ধরে পাশাপাশি রয়েছে, সেটা কখনোই সম্ভব নয়। সুতরাং সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে প্রপারলি মাস্ক করতে হবে, অন্তত ম্যাক্সিমাম প্রোটেকশনটুকু আপনাকে নিতে হবে। যদি আপনি বাইরে বেরোন, গ্লাভস পরে থাকেন অথবা খালি হাতে থাকেন, তাহলে স্যানিটাইজার আপনাকে সঙ্গে ক্যারি করতে হবে। যখনই আপনি বাসে উঠছেন বা বাসে বসলেন, বাসের হাতল ধরছেন, মাঝে মাঝে আপনাকে হাত স্যানিটাইজার দিয়ে ক্লিন করে নিতে হবে। হ্যাঁ, গ্লাভস যদি আপনি পরে থাকেন, গ্লাভস পরে থাকলে কিন্তু যে সমস্ত জিনিস থেকে আপনি বেঁচে গেলেন সেরকম নয়, বরঞ্চ গ্লাভস পরে থাকলে আমি আগেও বলেছি যে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি আসতে পারে যে আমি তো গ্লাভস পরে রয়েছি, সুতরাং আমার বোধহয় ইনফেকশন বা ড্রপলেট ট্রান্সমিশনের চান্স কম। সেটা কিন্তু বরঞ্চ উল্টো, যে গ্লাভস পরে থাকলেও আপনার হাতে ইনফেকশন পার্টিকেল লেগে থাকবে এবং সেটা যখন আপনি মুখে বা চোখে দেবেন সেখান থেকে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যাবে বা থাকবে। সুতরাং একবার গ্লাভস পরা হোক বা খালি হাতে হোক, মাঝে মাঝে গ্লাভস থাকলে তার উপর দিয়ে আপনাকে হাত স্যানিটাইজ করতে হবে অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। এবং এটা সবসময় মাথায় রাখতে হবে, যখন আপনি বাইরে কোনো কাজ করছেন বা পাবলিক ভেহিকেল কিছু ইউজ করছেন, হাত স্যানিটাইজ না করে কোনো মতেই কিন্তু মুখে, চোখে বা আমি মাস্কের ওপরে কিন্তু হাত দেওয়া যাবে না।
সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সুতরাং যখনই আপনি মুখে হাত দেবেন বা চোখে হাত দেবেন, নাকে হাত দেবেন, তার আগে অবশ্যই কিন্তু হয় মাস্ক খুলে ফেলে দিতে হবে, অথবা মাস্কের ওপর দিয়ে বা এমনি হাত খালি হাতে থাকলে হাত স্যানিটাইজ করে বা জল সাবান দিয়ে হাত ধুয়ে তবেই মুখে হাত দিতে হবে। এইটুকু যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি অনেকাংশে ইনফেকশন থেকে নিজেকে বাঁচাতে পারবেন। একেবারে ডাক্তারবাবু, আমরা যে বিষয়টা ছিলাম, অর্থাৎ দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিষয়টা। খুব জরুরি বিষয়, কয়েকটা জিনিস আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, যেটা আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 2-3 দিন আগেই রিসেন্ট। পার্টিকুলারলি এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে প্রাইভেট হসপিটালগুলোতে এক্সরবিটেন্টলি হাই ফিজ নেওয়া হচ্ছে করোনা চিকিৎসার নামে এবং করোনা চিকিৎসা করার সময়। বিশেষভাবে এই যে পিপি বা প্রোটেক্টিভ গিয়ার রয়েছে, এগুলোর জন্য একটা ভীষণ রকম হাই ফিজ ধার্য করা হচ্ছে। বা করোনা টেস্টিং এর জন্য অনেক বড় হসপিটাল, আমরা ন্যাশনাল ক্যাপিটালেও দেখেছি, দিল্লিতেও দেখেছি, এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে তারা প্রত্যেকদিন করোনা চিকিৎসার জন্য একটা হিউজ সাম অফ মানি প্যাকেজ ধার্য করেছে। পার ডে 40-50 হাজার টাকা, কিছু কিছু ক্ষেত্রে মাইল্ড পেশেন্টদের ক্ষেত্রে 25-30 হাজার টাকা প্রত্যেক দিনের কস্ট ধার্য করা হয়েছে, যেগুলো অ্যাবসলিউটলি আনজাস্টিফাইড আমার মনে হয়। বিশেষ করে সেই প্যাকেজের মধ্যে তাদের যখন বলা হয়েছে বা এই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে, তখন তারা দেখিয়েছে যে স্প্লিট দিয়েছে, সেখানে দেখা গেছে প্রত্যেকদিন সেই প্যাকেজের মধ্যে ডেইলি আপনার কিছু ব্লাড টেস্টিং, ডেইলি আপনার পিপিই, এগুলো ইনক্লুড করা রয়েছে, যেগুলো হয়তো ডাক্তারের পরামর্শ ছাড়া একেবারেই ডেইলি করার প্রয়োজন নেই। কারণ ডেইলি টেস্টিং একজন অ্যাসিম্পটোম্যাটিক বা মাইল্ডলি সিম্পটোম্যাটিক কোভিড রোগীর ক্ষেত্রে প্রয়োজন, সব টেস্ট ডেইলি করার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, সেই নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে। তারপরে আমাদের স্টেট গভর্নমেন্ট কিছু নিয়ম বলে দিয়েছেন। যেমন 1 নম্বর নিয়ম বলা হয়েছে যে প্রাইভেট হসপিটালে যেগুলো করোনা হসপিটালে রোগীদের চিকিৎসা হচ্ছে, সেখানে করোনা রোগীদের ফেরানো যাবে না। একান্তই যদি কোনো বেড না থাকে, সেক্ষেত্রে তাদের অন্য হসপিটালেতে যেখানে করোনা বেড অ্যাভেলেবেল রয়েছে সেরকম জায়গাতে রেফার করতে হবে, যাতে তারা কোনোভাবেই বেড থেকে ডিপ্রাইভ না হন। এবং তার জন্য একটি সরকারি ওয়েবসাইট বেড স্ট্যাটাস দেখানোর জন্য বলাও হয়েছে যে একটি সেন্ট্রালাইজ ওয়েবসাইট করতে হবে, যেখানে টোটাল সরকারি এবং বেসরকারি করোনা বেড ওয়েস্ট বেঙ্গলে কতগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং রিয়েল টাইম বেড সেটা সেখানে শো করতে হবে, যে কোন হসপিটালে কতগুলো বেড অ্যাভেলেবেল রয়েছে, সেটা যাতে পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক অ্যাক্সেস করতে পারেন এবং সেই মতো রোগীদেরকে নিয়ে যেতে পারেন। সেইটা 1 নম্বর। 2 নম্বর, বেসরকারি হসপিটালদের ক্ষেত্রে ক্যাটাগরিক্যালি বলে দেওয়া হয়েছে কিছু স্পেসিফিক জিনিসের প্রাইস ক্যাপিং করে দেওয়া হয়, পার্টিকুলারলি করোনা চিকিৎসার ক্ষেত্রে। যেমন আমি বলে দিতে চাই যে করোনা টেস্টিং, আরটিপিসিআর টেস্টিং এর জন্য বেসরকারি হসপিটালদেরকে প্রথমে যেটা 4,500 টাকা বলা হয়েছিল করোনার আরটিপিসিআর টেস্টিং এর জন্য, সেটা লাস্ট যে ডাইরেক্টিভ ইস্যু করা হয়েছে সেখানে বলা হয়েছে 2250 টাকা, অর্থাৎ 2250 টাকার একটা হাইয়েস্ট প্রাইস ক্যাপিং করা হয়েছে, তার বেশি যাতে না নেওয়া হয় সেটা বলা হয়েছে। নাম্বার 2 হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ ডাক্তার এবং সিস্টার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ইউজের জন্য যে পিপি ইউজ করা হচ্ছে, গাউন ইউজ করা হচ্ছে, ক্যাপ, মাস্ক ইত্যাদি ইউজ করা হচ্ছে, এর জন্য প্রত্যেক দিন ডেইলি বেসিসে 1000 টাকার বেশি ধার্য না করা। 3 নম্বর হলো কনসালটেশন ফিস, ডাক্তারবাবুদের যে টোটাল কনসালটেশন ফিস ডেইলি, সেটার জন্য 1000 টাকা প্রত্যেক দিন একটা আপার সিলিং লিমিট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তার জন্য অনুরোধ করা হয়েছে যাতে সমস্ত কর্পোরেট এবং প্রাইভেট হসপিটালগুলো সেই প্রাইস ক্যাপিং এর সাথে কমপ্লাই করেন, অর্থাৎ মেনে চলে। তো এই জিনিসটা কিন্তু রোগীরা যখন নিয়ে যাচ্ছেন তাদেরকেও জানতে হবে, এবং সেরকম হলে কর্পোরেট হসপিটাল বা প্রাইভেট হসপিটাল যেখানে আপনারা রোগীদেরকে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছেন তাদের সাথে স্পষ্টভাবে এই নিয়ে কথা বলে নিতে হবে যে তারা এই গভর্নমেন্ট অর্ডার মানছেন কি মানছেন না। এবং এই জিনিসটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার করে বলেছেন, এমফাসাইজ করেছেন যে সরকারি বেসরকারি হসপিটালগুলোকে আরেকটু মানবিক হওয়ার ক্ষেত্রে, পার্টিকুলারলি করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে প্রফিটিয়ারিং এর ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে মানবিক দিক নিয়ে সেটাকে দেখতে, যাতে সমস্ত রোগী যাতে প্রপারলি চিকিৎসা পেতে পারে। একেবারেই, অর্থাৎ সাধারণ মানুষের যাতে সুবিধা হয় সেই দিকটা দেখা কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন। এবং এই এপিডেমিক বা প্যান্ডেমিকের সময় যে প্রফিটিয়ারিং বা লাভের কথা না ভেবে এই সময় যে সত্যিকারের চিকিৎসার কথা ভেবে প্রত্যেক রোগী যাতে অন্তত একটা অ্যাফোর্ডেবল লেভেল অফ কস্ট হয়, সেইটা ইনশিওর করা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট হসপিটালের ক্ষেত্রেও কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, যেগুলো বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে। যেমন হলো যেগুলো ডেডিকেটেড কোভিড হসপিটাল, যেমন আমরা জানি যে আমাদের এখন কলকাতাতে মেডিকেল কলেজ কলকাতা এবং MR বাঙ্গুর রয়েছে, যে দুটো ডেডিকেটেড কোভিড হসপিটাল কোভিড রোগীদের চিকিৎসা হচ্ছিল,
সেখানেও এখন বিজ্ঞপ্তি দিয়ে কয়েকদিন আগে বলা হয়েছে অন্য যে ডিপার্টমেন্টের ফাংশনিং গুলো কিছুদিন আগে অব্দি বন্ধ ছিল, যেমন হার্টের চিকিৎসা বা কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, নেফ্রোলজি, হিমাটোলজি, এই বিভাগের চিকিৎসাগুলো কিন্তু টেম্পোরারিলি হলেও একটুখানি হ্যাম্পার্ড হচ্ছিল বা বন্ধ ছিল কোভিড চিকিৎসার জন্য, পার্টিকুলারলি এই হসপিটালগুলোতে। তো সেগুলো বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে এখন কিন্তু ওই সমস্ত রোগীদের, অর্থাৎ হার্টের রোগীদের, কিডনি রোগীদের, ব্লাডের যারা লিউকিমিয়া জাতীয় অসুখে সাফার করছে, সুপার স্পেশালিটি যে বিভাগগুলো রয়েছে এবং অন্যান্য মেডিসিন বিভাগ, সেখানে কিন্তু নর্মাল রোগীদের চিকিৎসাও শুরু করে দিতে হবে। এবং সেখানে নর্মাল একদমই রোগীদের তাই। চিকিৎসা যাতে হ্যাম্পার না করতে হয়, সেটা হ্যাম্পার যাতে না হয়, সেটা কিন্তু সমস্ত সরকারি হাসপাতালের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে মেডিকেল কলেজে তাদেরকে কিন্তু দেখতে হবে। এবং তার সাথে সাথে মেডিকেল টিচিং ইনস্টিটিউশন এবং মেডিকেল কলেজের টিচিং যে একটা পার্ট রয়েছে, যেখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের একটা টিচিং এর ব্যাপার রয়েছে, আন্ডার গ্রাজুয়েট এমবিবিএস এর ছাত্রছাত্রীদের টিচিং এর ব্যাপার রয়েছে, সেটাও যাতে হ্যাম্পার্ড না হয় সেটা কিন্তু পুরো হসপিটাল এবং মেডিকেল কলেজ অ্যাডমিনিস্ট্রেশনকে এনশিওর করতে হবে। এটা কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে স্বাস্থ্য ভবনের তরফে বলা হয়েছে। একেবারে তার সঙ্গে ডাক্তারবাবু আমি একটা প্রশ্ন একটু করবো, অনেকের কাছে অনেকেই একটা কনফিউশন আছে একটা বিষয়ে, যে প্রথম আমার যদি করোনা আক্রান্ত হই, আমার যদি কোনো সিমটমস হয়, আমি যদি গিয়ে হাসপাতালে দেখাই আমার যদি পজিটিভ বেরোয়, আমার প্রথম স্টেপ কি হবে, কি করতে হবে আমাকে, এই নিয়ে একটা কনফিউশন রয়েছে। আমি আসবো এটা এই বিষয়ে আপনার কাছে, তবে তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি কাবেরী সেন বলছি বেলগেরিয়া থেকে। বলুন। আচ্ছা, আমার স্বামী মেডিকেল ওষুধের দোকানে কাজ করে। হ্যাঁ, আচ্ছা। উনি দুবেলায় দোকানে যায়। তার আসার পরে রাত দুপুরবেলা আসার পরে জামা কাপড় একদম সার্ফ দিয়ে ধুয়ে, ডেটল দিয়ে ধুয়ে দেওয়া হয়। তা রাত্রিবেলাটা ধুই না, বারান্দায় এক ইয়েতে রেখে দিই, বা এই বৃষ্টির দিনে মেলার একটু অসুবিধা হলে পরে রেখে দিই। তার জন্য কি কোনো অসুবিধা হবে? একটু ডাক্তারবাবু যদি বলেন তাহলে ভালো হয়। একেবারে আপনি শুনতে থাকুন ডাক্তারবাবু। হ্যাঁ, ওষুধের দোকানে যেহেতু কাজ করছেন, রোগীরাও আসবে এটা ধরে নেওয়া যায়, রোগী বা রোগীর বাড়ির লোকেরা আসবেন, বা ওখানে যদি কোনো ডাক্তার কেউ বসেন সেখানে রোগীদের একটা ভিড় থাকতে পারে। তো যেটা করতে হবে ওনাকে, যখন উনি কাজ করছেন সেই সময়টা অবশ্যই যেটা স্ট্যান্ডার্ড প্রিকশন বললাম, যে মাস্ক পরে থাকা, কাজ করার সময়তে ওই আপনার দোকানে কাজ করার সময় মুখে বা নাকে চোখে এগুলোতে ক্যাজুয়ালি হাত না দিয়ে দেওয়া, মাস্কের উপরের অংশটাতে বিশেষ করে হাত না দেওয়া, মাস্ক খোলার একটা প্রপার পদ্ধতি রয়েছে, সেই প্রপার পদ্ধতিতে মাস্ক খোলা বা ডিসপোজ করা, এবং গ্লাভসের বা হাতে খালি হাতে থাকলে মাঝে মাঝে সেটাকে হাত স্যানিটাইজ করা, সেগুলো করতে হবে। ওষুধের দোকানে যে ওনার যে কাউন্টার রয়েছে তার যে উপরের অংশ রয়েছে যেখানে রোগীরা এসে তাদের কাগজপত্র রাখছেন বা ওষুধ দেওয়া হচ্ছে, সেটাকে টাইম টু টাইম পরিষ্কার করা, কোনো স্যানিটাইজার দিয়ে সার্ফেস ক্লিনিং করা যেটাকে আমরা বলি, দোকানের ভেতরে এবং বাইরের অংশে ক্লিনিং করা, সেগুলো মেনটেন করতে হবে। আর বাকি উনি যেটা বললেন যে বাড়ি ফেরার পথে আমার মনে হয় ভালো করে সাবান জল দিয়ে স্নান করে নেওয়া, সেগুলো করে নিলেই অনেকটা সেফ থাকা যাবে, এবং জামা কাপড় যদি ধুয়ে নেওয়া যায় বা স্যানিটাইজ করে নেওয়া যায় ভালো হবে। এর বেশি বিরাট কিছু করার প্রয়োজন নেই। তবে হ্যান্ড হাইজিন এবং রেসপিরেটরি হাইজিন এটা ভীষণ জরুরি, এবং দোকানের মধ্যে যদি অন্য স্টাফও থাকে তাদের থেকেও যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনে নিজেদের মধ্যে কাজ করতে পারলে ভালো হয়, এবং যারা বাড়ির লোকেরা আসছে তাদের থেকে ডিস্টেন্সিং রাখা। আচ্ছা, তার মধ্যে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে রাত্রিবেলার বর্ষাকাল বা রাত্রিবেলা আসার পরে তখন জামা কাপড়টা কাচেন না, রেখে দেন, তাতে কি কোনো অসুবিধা হবে? খুব অসুবিধা হওয়ার কারণ নয়, তবে জামা কাপড়টা আলাদা রাখতে হবে, অন্য জামা কাপড়ের সাথে একসাথে রাখা যাবে না, আলাদাভাবে ধুয়ে রাখতে হবে। যদি কোনো স্যানিটাইজার স্প্রে এগুলো ব্যবস্থা থাকে সেগুলো বাইরে থেকে স্প্রে করে দিতে পারেন, এখন বাজার থেকে অনেক স্যানিটাইজার স্প্রে অ্যাভেলেবেল রয়েছে। না হলে আলাদাভাবে রাখতে হবে যাতে বাড়ির বাচ্চা টাচ্চা বা অন্য কেউ সেটা অ্যাক্সেস না পায়, এবং পরের দিন নেক্সট দিনকে সেটা ইউজ করে আবার ধুয়ে নিতে হবে। তবে যেহেতু উনি ডাইরেক্ট পেশেন্টের কন্ট্যাক্টে থাকতে পারেন বা থাকবেন, এবং পেশেন্ট এবং বাড়ির লোকেরা আসবে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু একটু বেশি প্রিকশনস ওনাকে নিতে হবে। একদমই ডাক্তারবাবু, যে প্রশ্নটাতে আমরা ছিলাম যে যদি করোনা আক্রান্ত হয়, পজিটিভ আসে, আমাদের প্রথম স্টেপটা কি হবে? আমি আসবো এই বিষয়ে, তবে আরও একটি ফোন রয়েছে, নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা, আমি দেবদুলাল মাসান্ত, দমদম পার্ক, শ্যামনগর রোড থেকে বলছি। বলুন বলুন। হ্যাঁ, আমার যে এখানে ওয়াটার ফিল্টার আছে, যেটা ওয়াটার যে পিউরিফায়ার, তাতে আজ মিস্ত্রি সার্ভিস করে গেছে এবং ফিল্টার চেঞ্জ করে গেছে। আচ্ছা, তো এটা কি আমি আজ থেকেই জলটা ইউজ করতে পারি, না এটার জন্য আমাকে অন্য কোনো সতর্কতা অবলম্বন করতে হবে? আচ্ছা, আপনার কাছে আমি একটা প্রশ্ন করব, যিনি এসেছিলেন তিনি মাস্ক বা গ্লাভস এগুলো কি পরে এসেছিলেন? উনি গ্লাভস পরে আসেননি, মাস্ক পরে এসেছিলেন এবং হাতে স্যানিটাইজার নিয়ে এসেছিলেন। আচ্ছা ডাক্তারবাবু, এবং আমি তাকে এখানে বুঝতে পারলাম ওটা কি কি উনি বললেন যে উনার বাড়িতে যে ওয়াটার পিউরিফায়ারটা আছে সেটা ঠিক করবার জন্য মিস্ত্রি এসেছিলেন,
তিনি ঠিক করে দিয়ে গেছেন, তো তিনি কি আজকে থেকে সেটা ইউজ করবেন? তাই ইউজ করতে পারবেন এখানে, তো পিউরিফাইড ওয়াটার ওই বাইরের যেখানে হাতটা থেকে কিছু জায়গাগুলো তো মুছে নেবেন, পরিষ্কার করে নেবেন, এবং ওয়াটার পিউরিফায়ার না ইউজ করার কোনো কারণ নেই, ওয়াটার পিউরিফায়ার পারবেন না। একবার ডাক্তারবাবু, আমরা যে প্রশ্নে ছিলাম যাব, একদম খুব অল্প সময় রয়েছে, আমাদের ফার্স্ট স্টেপ কি হবে যিনি পজিটিভ হবেন? হ্যাঁ, একদম ক্যাটেগরিক্যালি বলে দিই, এখন যে সিস্টেম বা যে পদ্ধতি, ধরুন কেউ ডাক্তারের কাছে গেলেন, আমি ধরে নিচ্ছি ওপিডি বেসিসে গেলেন, মানে কোনো প্রাইভেট চেম্বারে বা ক্লিনিকে গেলেন, ডাক্তারবাবু দেখলেন, সাসপেক্ট করলেন যে ওনার কোভিড হতে পারে, এখন আর হসপিটাল টেস্ট করানোর দরকার নেই, এখন ওপিডি বেসিসে বহু ল্যাবরেটরি টেস্ট করছে বা হসপিটাল ওয়াক-ইন টেস্টিং যাকে বলে, অর্থাৎ কেউ যদি কোভিড টেস্ট করাতে চান বা মানে করানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে যেটা লাগবে, একজন ডাক্তারবাবুর প্রেসক্রিপশন লাগবে, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন, যেখানে কোভিড-19 আরটিপিসিআর টেস্টিং লেখা থাকবে, এবং ওনার একটি আইডেন্টিফিকেশন আইদার ইন দ্য ফর্ম অফ ভোটার আধার কার্ড লাগবে পেশেন্ট। তো সেক্ষেত্রে ল্যাব থেকে কিছু টিম রয়েছে যারা করছে, কিছু কিছু প্রাইভেট ল্যাব যারা করছে, তারা বাড়িতে এসে বিটিএমএস এর স্যাম্পল নিতে, রিপোর্ট কোভিড যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে প্রথম যেটা করা, ওই সেন্টার থেকে যেখানে টেস্ট হলো, তারাই যে নোডাল ডিস্ট্রিক্ট অফিসার বা এই কোভিড যে নোডাল অফিসার রয়েছে তাদেরকে খবর দেবে হেলথ ডিপার্টমেন্টের কাছে, তারা রোগীর সাথে যোগাযোগ করবে, অর্থাৎ হেলথ ডিপার্টমেন্ট থেকে যোগাযোগ করা হবে রিগার্ডিং পেশেন্ট কন্ডিশন। এবার পেশেন্ট যদি খুব অ্যাসিম্পটোমেটিক বা ভেরি মাইল্ডলি সিমটোমেটিক হন, অর্থাৎ এবং খুব হাই রিস্ক পেশেন্ট না হন, কম বয়সী রয়েছেন, খুব সাধারণ সিমটম রয়েছে বা জ্বর টর নেই, হাই রিস্ক ফিচার কিছু নেই, সেক্ষেত্রে কিন্তু হোম আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে এখন পেশেন্টকে রাখা যায়। একেবারেই অবশ্যই, নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের হাতে সময়টা আজকে একেবারেই শেষ। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের দেওয়ার জন্য, এবং আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।